শুভ সন্ধ্যা। আমরা আজকে বাঙালির এক অন্য সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা করব। বাঙালি মানেই আড্ডা, বাঙালি মানেই গল্প, বাঙালি মানে রাজনীতি, বাঙালি মানে গল্প, ছবি আঁকা, নাটক, আরো 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 অনেক কিছু। সর্বোপরি বাঙালি মানেই কিন্তু একটা সুস্থ সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতির নেপথ্যে বেশ কিছু মানুষজন আছেন যারা কিন্তু এই নেপথ্যে হিসাবেই তারা চিরকাল কাজ করে যান। যেমন ধরুন আপনি কোন একটি উপন্যাস পড়ছেন, গল্প পড়ছেন, সেই গল্পের যিনি ছবি এঁকেছেন আপনি তার নামটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি কিভাবে ছবি আঁকেন, তার ছবি আঁকার ভাবনা কি, তার সংস্কৃতি কি আপনি জানেন কি, তাকে চেনেন কি? আমি হলপ করে বলতে পারি অনেকেই তাকে চেনেন না। অতএব আমরা যারা গণমাধ্যমে আছি আমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় এই সমস্ত মানুষজনদের নেপথ্য দর্শন খুঁজে বের করা। আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন বিখ্যাত শিল্পী প্রশান্ত মুখোপাধ্যায়। প্রশান্তবাবু একটা নানা রকম বহু বর্ণ, বহু বিচিত্রতার অভিজ্ঞতা, বহু বিচিত্রতার ভাবনা, শিল্পী মানুষ, লেখক মানুষ। তিনি তার মতন করে কাজ করেন, স্বাধীনভাবে কাজ করেন এবং কখনোই তার নিজের যে কাজের যে সূত্র, সেই কাজের সূত্রের সাথে তিনি কখনোই আপোষ করেন। আজকে আমরা প্রশান্ততার সাথে কথা বলবো, প্রশান্ততার সাথে আমরা আড্ডা মারবো এবং এই আড্ডা মারার সাথে সাথে বাংলা শিল্পের বা বাংলা ছবি আঁকার বা বাংলা কার্টুন বা বাংলা কমিক স্ট্রিপের তার যে একটা দীর্ঘ পরিবর্তন বা পরিমার্জিত রূপ তৈরি হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করবো। নমস্কার প্রশান্তদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দীর্ঘদিন ধরে আঁকা, দীর্ঘদিন ধরে প্রায় 4টি দশক, খুব কম কথা নয়, এবং এই 4টি দশক ধরে যে আঁকার যে সূত্র সেটা করতে করতে আপনি আজকে এই সময় এসে দাঁড়িয়ে একটা প্রায় প্রান্তিক সময় দেশে পৌঁছেছেন। এই যে একটা বিশাল বড় জার্নি যদি আমি বলি, আপনার একটা বড় প্লাস পয়েন্ট সেটা হলো যে যখন শুরু করেছিলেন তখন কম্পিউটার আসে। গ্রাফিক্সের কাজ বলতে কি বোঝায় এই শব্দ নিয়ে মানুষের খুব একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি গ্রাফিক্সের কাজও করছেন, কম্পিউটারের কাজ করছেন। লেখকের যেরকম কলম থাকে, কলম দিয়ে তার পুরোটাই সম্পত্তি, তেমনি আপনাদের মতো শিল্পীদের কিন্তু সেই তুলিটুকু থাকে, আর বাকিটা সত্যজিৎ রায়ের কথায় মগজ আসছে। কিভাবে ব্যবহার করেছি? দেখুন, আমি তো আর্ট কলেজ থেকে পাশ করার পরে একটা বিজ্ঞাপন সংস্থায় চাকরিতে ঢুকি। আর্ট কলেজে 5 বছর ছবি নিয়ে চিন্তা ভাবনা, কিভাবে সেটাকে আরও কি করা যায় এইসবই তো চলেছে। পরীক্ষা নিরীক্ষা, রাত জাগা, ডে ইন ডে আউট স্কেচ করা, সব এই সমস্ত আছে। তারপর যখন বিজ্ঞাপন সংস্থায় ঢুকলাম তখন আবার একটা নতুন শিক্ষা শুরু হলো। কারণ আমরা এই স্বাধীনভাবে যে 5 বছর যে শিক্ষাটা লাভ করেছিলাম প্রফেসরদের থেকে, বন্ধু বান্ধবের থেকে, আশেপাশ থেকে, বইপত্র এদিক ওদিক দেখে শুনে, সেই শিক্ষাটাকে পাল্টে দিল, একদম মাথার থেকে পাটা ঘুরিয়ে উল্টো করে দিল। সেটা হচ্ছে বিজ্ঞাপনের শিক্ষা। সেখানে আমার যে ইলাস্ট্রেশনটুকু করছি সেটা যেন মানে 100 ভাগের ওপরে যদি 110 ভাগ যেন সেটা সাকসেসফুল হয়। আচ্ছা, এটা কি তখন মনে হয়েছিল বা আপনি এটা কি এরকম একটা শব্দগুচ্ছকে ব্যবহার করতে পারবেন? অর্থাৎ কিনা আপনি যখন একজন ছাত্র হিসাবে আর্ট কলেজ থেকে বেরোলেন, আপনি শিল্পী, যখন পেশাগতভাবে আপনি বিজ্ঞাপন সংস্থায় গেলেন তখন আপনি শিল্পী তো বটেই, ফরমায়েশি শিল্পী। হ্যাঁ, ফরমায়েশি শিল্পী বলতে পারেন। সেই অর্থে সব শিল্পী ফরমায়েশি। যে আপনি যদি ওল্ড মাস্টারদেরও দেখেন তাদের চার্চের উপর নির্ভর করতে হতো, আর মিনিয়েচার পেইন্টারদেরও রাজার অনুগ্রহের উপর নির্ভর করতে হতো। ইরান থেকে আমাদের মুঘল সম্রাটরা অনেকদেরই নিয়ে এসেছিলেন যাতে করে আমাদের দেশের শিল্প উন্নতি হয়। বা অজন্তা তো যে দেয়ালে প্রাচীর চিত্র আছে সেগুলো তো একদিক থেকে ফরমাইশি বলা যায়। বুদ্ধদেবের জীবন বা কিছু একটা ঘটনা মানে লোকজনের সামনে তুলে ধরা। আমরা এটা আপনি বোধহয় এটা বলতে চাইছেন যে তাদের মানে সান্নিধ্য বা তাদের সহযোগিতা না থাকলে, সেটা যে কোনো শিল্পের ক্ষেত্রেই বোধ হয় যে একটু বৃহৎ সান্নিধ্যটা না থাকলে, সেটা বিশেষ করে অর্থ বা পুঁজি না থাকলে বোধহয় শিল্পটাকে যে বৃহৎ বিকাশটা বোধহয় অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আমরা খুব সাধারণ জিনিস, আমরা খুব অভ্যস্ত। একটা কুঁজো বা একটা হাঁড়ি বা একটা মাটির কলসি, হ্যাঁ, আমরা এতটাই অভ্যস্ত যে আমরা ভেবেও দেখি না ওটা তৈরি করতে গেলে কি হয়। আপনাকে যদি একটা কুমোরের চাকের সামনে বসিয়ে দেওয়া হয় মাটি নিয়ে, তখন আমি বুঝতে পারবেন ওই কাদাটাকে কি করে শেপ করা হয়।
যে পরিমাণ মানে কি বলে যে সহজে আমরা চোখের সামনে দেখছি এটা পুজো কিন্তু আসলে সেই শহর না, এমনি পুজোওয়ালাকে কেউ মনে করে না, কিন্তু আপনি যদি মহেঞ্জোদারো বা হরপ্পার বড় একটা চালের ড্রাম দেখেন মাটির তৈরি, বা গ্রিসের ওই যে বেরিয়ার আর্ন যেগুলো হতো সেগুলো যদি দেখেন, তখন ভাববেন যে কি করে লোকটা বানালো। আপনি তো দেখছেন ভারী সুন্দর দেখতে, তো কি সুন্দর এঁকেছে, কিন্তু ওটার মধ্যে যে দক্ষতাটা রয়েছে তার খবর আপনি পাবেন না। এইটাই যেটা আমি শুরুটাই করেছিলাম, এই যে যেটা আপনি বললেন, এটা আপনার থেকেও বেরিয়ে হলো হয়তো বিষয়টা। এই যে যিনি তৈরি করছেন, যিনি নির্মাণ করছেন, যিনি শিল্পটাকে একটা পূর্ণাঙ্গ আকারে রূপ দিচ্ছেন মানুষের কাছে, মানুষ বলছে আহা কি সুন্দর, মানুষ তাকে সংরক্ষণ করে রাখছে, তাহলে সেই শিল্পী তিনি কিভাবে কাজটা করছেন, এই কাজটা করাটা কিন্তু বড় জরুরি। একটা দীর্ঘদিন ধরে এই যে কাজটা করা, 3টে দশক 4টে দশকের উপর কাজ করা, আন্তর্জাতিক বহুজাতিক প্রচুর সংস্থার বিজ্ঞাপন তৈরি করা, এবং বিজ্ঞাপনের ছবির ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন এটা, যে ছবির ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যায় না, তার কারণ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভলভ, এবং সেই প্রোডাক্টটা বিক্রি করতে হবে। অর্থাৎ আপনার ছবি আঁকার ওপরও কিন্তু যারা ক্রেতা বা যারা গ্রাহক তাকে আকৃষ্ট করতে হবে, এবং আকৃষ্টতার সাথে সাথে জিনিসটা বিক্রি করতে হবে। মানে মনে করুন কেউ আপনাকে কিছু টাকা দিল, দিয়ে বললো যে এবার আপনি এক্সপেরিমেন্ট করুন, হ্যাঁ, যে এক্সপেরিমেন্টটা আমাকে সমৃদ্ধ করবে। ঠিক, হ্যাঁ, ঠিক, খুব ভালো কথা বললেন। হ্যাঁ, আপনার কিন্তু কোনো দায় দায়িত্ব নেই, প্রচন্ড দায় দায়িত্ব, একদিক থেকে দায় দায়িত্ব নেই, আরেক দিক থেকে প্রচন্ড দায় দায়িত্ব। আপনাকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো যে আমি অমুক ফিল্মের তারকার সাথে কথাবার্তা বলেছি, আমার কিছু ফটোগ্রাফ লাগবে। এবারে এখানে এখন আমি আর্টিস্ট হিসেবে আমার ফটোগ্রাফিটাকে ভাবতে হচ্ছে কিভাবে ছবিটা তুললে পরে সেই তারকার যে কি বলবো এই প্রোডাক্টটাকে কিনবার বা বেচবার জিনিসটা আসবে। উপস্থাপনাটা হ্যাঁ, অনেক সময় তো এটা হয়, ধরুন আপনি এটা আমার ধারণা সমস্ত শিল্পক্ষেত্রেই বোধহয় একটা যন্ত্রণা, একটা অভিমান কিন্তু থাকে। অর্থাৎ কিনা তিনি যে জিনিসটাকে তৈরি করতে চাইছেন বা যেটা শেষ পর্যন্ত করতে চাইলেন, এটা তো তার সন্তানের মতো, তিনি তার মতন করে তৈরি করেন, কিন্তু এটার সাথে যেহেতু বাণিজ্য, পেশা, আরো অন্যান্য আরো অনেকগুলো শাখা প্রশাখা জড়িয়ে আছে, তো এই শাখা প্রশাখা জড়িয়ে থাকার সাথে সাথে দেখা গেল যে তিনি যেটা তৈরি করেছেন তাকেই নিজে হাতে কিছুটা ভাঙতে চলতে পারে। হ্যাঁ, যেমন ধরুন লোকের এক্সপ্রেশন, যখন আপনি তার সাথে কথা জুড়ে দিচ্ছেন বা কিছু বলছেন, তখন সেই এক্সপ্রেশনটা লোকেরা বুঝতে পারে। যেমন ধরুন এক্সট্রিম হাসি, হ্যাঁ, তো হাসলে পরে লোকের কি চোখ টোক বুঝে যায়, মুখ একটু বিকৃত হয়ে যায়, তো সেটা খুশি, একজনের কাছে খুশি হতে পারে, আরেকজন বলে এমা কান্নাকাটি করছে কেন লোকটা, কারণ তখন কোনো শব্দ নেই। তো এই যে প্রত্যেক দিনের কাজটা করছেন, প্রত্যেক দিনের বিষয়টা, বিজ্ঞাপনের জগৎ, বিজ্ঞাপনের শিল্প, বিজ্ঞাপনের কপিরাইট, এটা একটা বৃহৎ ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে যখন নিজের মতন করে নিজে যখন ছবিটাকে যখন আপনি নামাচ্ছেন, অর্থাৎ একরকম শিক্ষা পেয়ে এলেন, সেখানে হয়তো বিজ্ঞাপন ছবি আঁকার হয়তো কোনো একটা বিভাগ থাকলেও থাকতে পারে, হয়তো বা ছিল, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন করছেন তার সাথে কিচ্ছু মিলছে না, প্রতিদিন বদলে যাচ্ছে পুরো, এবং আপনাকে ক্লায়েন্টের এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে চিন্তা করতে হচ্ছে। এইখানে স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, সেটা কি সবসময় পেয়েছেন বলে মনে করেন? স্যাটিসফ্যাকশন কিরকম বলুন, এটা তো আমার একার নয়, কারণ এটা পুরোটাই টিম ওয়ার্ক। মানে এখানে যদি সাকসেস হয়ে থাকে তাহলে পরে পুরো টিমটাই সাকসেসফুল হয়েছে, আর যদি ফেলিওর হয়ে থাকে, একটা ফটোগ্রাফির জন্য একটা ক্যাম্পেইন ফেলিওর হতে পারে না, অনেক কিছু ফ্যাক্টর ইনভলভ থাকে। তো সেটা যদি মানে, কারণ প্রত্যেকটা বিজ্ঞাপনে আবার পরে টেস্ট করে দেখা হতো যে লোকেরা কতটা নিতে পারছে বা কতটা কি বুঝতে চাইছে, মার্কেট রিসার্চটাকে করা হতো। তো মোটামুটি সবার চেষ্টা থাকতো জিনিসটাকে যাতে ফুল প্রুফ করা যায়। এখন এই ফুল প্রুফ করতে গিয়ে অনেক সময় বোকারাও বুঝতে পারতো না, এতটাই ফুল প্রুফ হয়ে যেত। অর্থাৎ কিনা যে ছবিটা আঁকা হচ্ছে, যে ছবিটা তৈরি হচ্ছে, সেই ছবিটার জন্য পুরোপুরি তিনি 100% একেবারেই খুব মনের দিক থেকে সঠিক। কি সেই ছবি, সেই ছবির ভাবনা কি, আর কেনই বা 100% সঠিক, এটা বরং একটু জেনে নেওয়া প্রয়োজন। জানবো, তবে তার আগে একটা বিজ্ঞাপনের বিরতিতে যেতে হচ্ছে। বিরতি পর ফিরে আসছি সাথে। কবিতা খোঁজালো শব্দরা কথা
হাতে থাকা সে অভিমানী চুপি চুপি শুনি শুধু কবিতা জীবনের বোধ সবিতা চুপি চুপি শুনি শুধু কবিতা জীবনের বোধ সবিতা। বিরতির আগে বলেছিলাম যে যেটা প্রসন্নতার সাথে কথা হচ্ছিল যে অনেক ক্ষেত্রে কোনটা কোন ছবি বা কোন বিজ্ঞাপন বা কোনো ইলাস্ট্রেশন বা কোনো কিছু সেটা মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছবে কি পৌঁছবে না এর একটা দোনামোনা ভাব থাকে, কিন্তু প্রসন্নবাবু এমন কিছু কাজ করেছেন যেখানে কিন্তু এই দোনামোনা ভাবটা নেই। এটা আমি বলেছিলাম যেখানে 100% তিনি সঠিক ছিলেন। আচ্ছা ভাবুন তো, সত্যজিৎ রায় আপনি কোনো একটা গল্প করছেন এবং সেই গল্পে সত্যজিৎ রায়ের যে চরিত্র সেই চরিত্রের আপনি ছবি দেখছেন, আপনার কি কোনো দোনামোনা ভাব থাকবে? বরং আপনি খুব নিশ্চিন্ত বোধ করবেন সেই গল্পের যে চরিত্র সেই গল্পের চরিত্র অনুযায়ী বোধহয় এই ছবিটা এরকম হয়। আর সেই চরিত্রেও সে ছবি যদি আঁকেন একজন শিল্পী, তাহলে তিনি তো তার কল্পনায় এঁকেছেন এবং লেখকের সাথে হয়তো আলোচনা করেও তার কল্পনাতে তিনি করেছেন। তো এখানে 100% নিশ্চিত, ঠিক ধরেছেন। এই 100% নিশ্চিতের শিল্পীর সাথেই আমি কথা বলছি, যিনি সত্যজিৎ রায়ের গল্পে ছবি এঁকেছেন। প্রসন্নদা, এইটার ছোট্ট ইতিহাসটা জানার লোকটা সম্পর্কে পারলাম না। ওই আমাদের 100% কনফিডেন্স আর নন কনফিডেন্স ব্যাপারটা এলো, তো সেই জন্য সত্যজিৎবাবু ছাড়া উপায় নেই আমার। সত্যি কথা বলতে গেলে আমাদের যে ইলাস্ট্রেশন করি বা যে ছবি আঁকি সেটার মধ্যে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অন্য ইলাস্ট্রেটরদের কথা বলতে পারবো না, সত্যিটা কিন্তু প্রচণ্ড ইনফ্লুয়েন্স আছে। কারণ হচ্ছে যে মানে আমরা অপেক্ষা করে থাকতাম যে পুজো সংখ্যায় উনি কি ছবি আঁকছেন, আরও অনেক ইলাস্ট্রেটর ছিল তাদের কাজও মানে মনোযোগ দিয়ে ফলো করতাম। তো উনি কি আঁকছেন, উনি কীভাবে দেখছেন জিনিসটাকে, সেটা সামহাও আমাদের খুব আমার অন্তত খুব টানতো। তো উনি বোধহয় প্রত্যেক বছর একটা নতুন নতুন এক্সপেরিমেন্টও করতেন। হ্যাঁ, মানে স্টাইলের দিক থেকে, গল্পের ক্যারেক্টারের দিক থেকে, ইভেন ওনার সিনেমার পোস্টারগুলো যেগুলো প্রত্যেকটা মানে ফন্ট বলুন, তার ক্যালিগ্রাফি বলুন, যেটাই ব্যবহার করেছেন সেটা মানে সেই সময়ের থেকে একটু এগিয়ে। ইভেন ওনার সিনেমাতেও যখন মানে শিল্পীর কথা যদি বলেন, মানে শতরঞ্জ কি খিলাড়ির আছে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে ছবিটা ক্যাপচার করা হয়েছে, মানে ওনাকে প্রশংসা করার কোনো মানে হয় না। মানে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ অযথা কথা বলা। তাও বলি যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা মিনিয়েচার পেন্টিং দেখছি, যে মিনিয়েচার পেন্টিং এর মধ্যে যে একটা শান্ত ভাব থাকে, রঙের ম্যাচুরিটি থাকে। কিন্তু এহেন সত্যজিৎ রায়ের গল্পে আপনি ছবি আঁকছেন, একটু তো মুখটা দূর দূর করেছিল প্রচন্ডভাবে। কারণ উনি ম্যানুস্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছিলেন, তো আমি পড়ে টোড়ে মানে অনেক রকম মক্স করে আর কি শেষমেশ দূর পক্ষে 3-4টে ছবি দিয়েছিলেন এবং সবকটাই উনি অ্যাপ্রুভ করেছিলেন। সেটা আমার কাছে বিরাট। এই অ্যাপ্রুভনেসটাই কিন্তু আপনার কাছে প্যাম্পার। হ্যাঁ, সত্যজিৎবাবু অ্যাপ্রুভ করছেন, মানে এটা তো আমি বলবো প্যাম্পারই করা, মানে আমার দৃষ্টতা নেবেন না ব্যাপারটা। হ্যাঁ, মানে ওনার সাথে 1-2বার যা আমার দেখা হয়েছে, তো মানে যেরকমভাবে কথাবার্তা বলতেন, এত স্বাভাবিক ব্যবহার করতেন যেন মনে হতো আমাদের মানে মানে একটা অত বড় পার্সোনালিটির সাথে কথা বলছি বলে কখনো মানে সেই ভয়টা তো থাকতো। জানতামও মনে প্রাণে যে উনি যে জায়গা থেকে অনেকটা নেমে এসে আমাদের এই সময়টা, যে সময়টার কথা হচ্ছে দাদা, সেটার সময়, এই সময় তখন আপনি সন্দেশ পত্রিকায় আঁকছেন, সন্দেশ পত্রিকার পাঠক পাঠিকার কাছে আপনি একটা পরিচিত একটা মানুষ, প্রশান্ত এই নামে, সেখানে আপনার টাইটেলটা ইউজ হচ্ছে না, কমিক স্ট্রিপগুলো যাচ্ছে, জো হচ্ছে, ফটো হচ্ছে, ইত্যাদি। তো এই যে যখন ফিল্ম আপনার নিজের সৃষ্ট চরিত্র, এই যখন কমিক স্ট্রিপের ক্ষেত্রে কথাটা যখন আসছে, তো সেইখানে কমিক স্ট্রিপটা তো একটা অদ্ভুত একটা ওয়েভের মতো, একটা স্রোতের মতো। ওইটুকুর ভেতরে, ওই একটা ছবির ভেতরে কিন্তু রহস্য, সুখ, শান্তি, দুঃখ সবকিছু আপনাকে দেখিয়ে দিতে করে দিতে হচ্ছে। তো সেটা কি করে সম্ভবপর হয়েছিল, মানে সেটা কি আপনার কোনো প্রভাব পড়েছিল নাকি না ওটা আপনার ভেতরে একটা, এটা বলতে পারি ভেতরের থেকে ছিল। কারণ সেই খুব
খেয়াল আছে একবার খুব ছেলেবেলা খুবই তখন স্পুটনিক টুটনিক এই রাশিয়ার করা এইসব হতো, শুনতে টুনতে পেতাম চাঁদে নাকি জাহাজ পাঠাবে এরকম শোনা টোনা, তখনই একটা পেন্সিল দিয়ে একা বেকা করে একটা কমিক স্ট্রিপ করার চেষ্টা করেছিলাম। তো এটা মানে এই নয় যে আমি একেবারে ছেলেবেলা থেকে প্রতিভাশালী লোক তা নয়, কিন্তু ভেতরে ওই টানটা ছিল কেন জানি না, ইন্টারেস্ট ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা, ওই ক্ষেত্রে কি মানে কার্টুন কোনো প্রভাব ফেলেছিল? কার্টুনের থেকে এক তো খবরের কাগজের তলায় অরণ্যদেব আসতো, তারপরে রোববার আসতো ম্যানড্রেক, তারপরে অন্যান্য ইংরেজি কাগজে ইয়ে আসতো, জেমস বন্ড আসতো, ডিপ কার্বির আসতো। তো এই যে ক্যারেক্টারগুলো এগুলো দেখতে কেন জানি না খুব ভালো লাগতো, এই গল্পগুলোকে খুব টানতো। আচ্ছা, তারপরে স্কুলে যা হতো এই কমিক বুক এক্সচেঞ্জ বিদেশে এইসব ডিসি কমিক্স, মার্ভেল কমিক্স এগুলো দেখতাম, তো খুব মানে মনের ভেতরে একটা টান অনুভব। একটা উৎসাহের আমার ধারণা এটা হয়তো দর্শকদের একটা উৎসাহ আছে, একটা বড় গল্পকে যখন একটা কমিক স্ট্রিপের ভেতর যখন আপনি তাকে এন্ট্রি যখন করছেন, যখন একটা ব্র্যাকেটের ভেতর যখন ফেলছেন, তো সে গল্প তো গল্পের মতন করে এগিয়ে গেছে, কিন্তু কমিক স্ট্রিপের করার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট লিমিটেশনস আছে, এইটুকু লিমিটেশনসের ভেতরে পুরো কাজটা করতে হবে, চরিত্রগুলোকে এইভাবে আনতে হবে। সেখানে কি এক গ্লান্স আপনি ধরুন হয়তো একটা পাতাতে সেখান থেকে ওই চরিত্রটাকে থেকে দুটো কি তিনটে লাইন বের করে পুরো কমিক স্ট্রিপ এরকম। এটা একটা কিরম জানেন তো, মানে যেমন সিনেমা, বাইরের মানুষ তো জানেনই না, বুঝতেই পারেন না। হ্যাঁ, সিনেমা যেমন সচল একটা জিনিস আর কি, কমিক স্ট্রিপটা একদিক থেকে বলা যায় এটা একটা স্ট্যাটিক সিনেমার মতন আর কি। একদম। হ্যাঁ, কারণ আপনি যেমন গল্প লিখতে গেলে আপনি ডেসক্রিপশন অনেকটা দিতে পারেন, বর্ণনা দিতে পারেন, চরিত্রটা কি আপনি একটা পাঠকের মনে একটা কল্পনা সৃষ্টি করতে পারেন, কিন্তু কমিক স্ট্রিপের মধ্যে আপনার যে কল্পনাটা এই চরিত্রটা সম্বন্ধে সেটা আপনি দিলেন। ধরুন কথা বলছি ফিল্ম কিরম দেখতে হবে বা জোজো কিরম দেখতে হবে, সেটা আমার যেরকম ফিলিং হলো বা অনুভূতি হলো সেই অনুযায়ী আমি করে দিলাম। তো পাঠক একটা স্বস্তি পেয়ে গেল, যেরকম ক্যারেক্টার থাকে সিনেমাতে যে উত্তম কুমার করবেন কি করবেন সে, ঠিক ঠিক, তো সেরকম রইল। এবার এই গল্পটাকে আমি খুব বেশি কথা লিখতে পারবো না, কারণ কি হলো লোকের ধৈর্য চলে যাবার, ওইটুকু জায়গার মধ্যে আমি যদি সাহিত্য করতে যাই তাহলে মুশকিলের কথা। তো আমাকে গল্পটাকে এমনভাবে নিয়ে আসতে হবে যে 6 পাতার মধ্যে ওই গল্পটা যেন তার রসটাও থাকে। অর্থাৎ কিনা এইখানে অনেকগুলো বোধহয় একেবারে নির্দিষ্ট গ্রামারকে বোধহয় ব্যবহার করতে হচ্ছে। যেমন ধরুন আপনার কথা অনুযায়ী যেটা মনে হচ্ছে যে ব্যাকরণগত প্রকরণগত বা শব্দের যে বিন্যাস বা শব্দের যে একটা অলঙ্করণ, এটা দেখানোর কোনো স্কোপই নেই না, সরাসরি গল্পটাকে বলা, সরাসরি গল্প বলা এবং নির্দিষ্ট ফ্রেমে সেটা বেসিক্যালি বেশিরভাগ সময়টাই কিন্তু ডায়ালগের মধ্যে, মানে দুটো ক্যারেক্টার কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে কিংবা চতুর্থ ক্যারেক্টার কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেটার উপর ভরসা করে আপনাকে পুরো গল্পটাকে জানাতে হচ্ছে। অনেক সময় তো আপনাকে নিশ্চয়ই এটা মানতে হচ্ছে, যেমন এটা নিশ্চয়ই একজন লেখক বা যে কোনো শিল্পকর্মী সেটা বোঝেন যে তার শিল্পটা কারা দেখছেন, দর্শক কারা, পাঠক কারা, শ্রোতা কারা, এটা ভাবতে হয়তো যে অনুষ্ঠানটা কিভাবে বা জিনিসটা কিভাবে হচ্ছে। কিন্তু কমিকের ক্ষেত্রে একটা অদ্ভুত মজা হচ্ছে, কমিক কিন্তু একেবারে ছোট্ট বাচ্চাও যেরকম পড়ছেন তেমনি একটা মধ্যবয়সী মানুষ পড়ছেন, একজন বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা মানুষ পড়ছেন। এই যে পুরো যে একটা বয়সের যে একটা পুরো যে একটা ব্যাপার, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন ছবিটা যখন আঁকছেন সেইখানে কি সেই সচেতনতার কাজ করতো করে? মানে এই যে কমিক যখন আমরা করতে শুরু করছি কমিক স্ট্রিপগুলো, সেগুলো মানে মেইনলি একটা ইউনিভার্সাল অ্যাপিলের দিকে, হ্যাঁ ইউনিভার্সাল অ্যাপিল ছাড়া তো উপায় নেই, হ্যাঁ সেদিকেই ছিল। তো এসেনশিয়ালি ধরুন যদি সন্দেশে বেরোয় তাহলে বাচ্চাদের জন্য, তার বাবা মা দেখলে ক্ষতি থাকবে না কিছু, কিন্তু তারাও হয়তো এনজয় করতে পারে। কিন্তু এখন যেমন ধরুন এই যে গ্রাফিক নভেলগুলো হচ্ছে সেগুলো কিন্তু আরেকটা অন্যরকম এক্সপ্রেশনে চলে যাচ্ছে, সেখানে বাচ্চারা হয়তো অতটা এনজয় করতে পারবে কি পারবে না জানি না, আবার সেটা সিম্পলি বড়দের জন্য বা পার্টিকুলার স্পেসিফিক মানে গ্রুপ অফ পিপলদের জন্য অনেক সময় হয়। আমি একজন কমিক্সের ভক্ত হিসেবে হয়তো যদি বলতে বলি, ধরুন যে চরিত্রটা তৈরি হয় সেই চরিত্রটার বয়সটা বাড়ান না কেন, বয়সটা বাড়ে না কেন? এটা একটা আইডেন্টিটির জন্য, মানে টিনটিন কত বছর 56 বছর ধরে চলে গেছে, টিনটিনের একই চেহারা আছে, একই রকম আছে, কারণ এটা হচ্ছে এটা একটা আইডেন্টিটি তৈরি হয়েছে যে টিনটিন বললে লোকের ওই সামনে চুল ওঠা আর তার স্নোই কুকুর, ক্যাপ্টেন হ্যাডার, তারপরে ক্যালকুলাস, তাদের একটা পার্টিকুলার, এরা হচ্ছে যে
মানে একটা কাল্পনিক জগতের মধ্যে হয়তো গল্পটা রিয়েল, তিব্বতের গল্প হচ্ছে বা গল্পটা বদলে যাচ্ছে, পটভূমি বদলাচ্ছে, কিন্তু চরিত্রের বয়স বদলাচ্ছে। এটাও বোধহয় একটা বেশ মজার ব্যাপার। এবং জামা কাপড় একই থাকছে, মানে হ্যাঁ। আপনি টিনটিনকে প্রেক্ষাপটও তো বদলানো যাবে। সিলুয়েটেও যদি দেখেন আপনি কিন্তু চিনতে পারবেন টিনটিনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেই পা গোটানো প্যান্ট আর ছোট খাটো প্যান্ট আর মোজা, এটা আপনি দেখলে পরে এখন সেটা হয়তো সেই সময়কার খুব পপুলার ড্রেস ছিল, তো হয়তো সেটা নিয়ে কাজ করেছেন, তারপরে সেটাই রয়ে গেছে। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে আপনি গেছেন, কান ফিল্ম অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে আপনি গিয়েছেন। এই যে যখন বিদেশে যখন যাচ্ছেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে যখন যাওয়া, সেখানে তো মানে সুযোগ পাওয়াটাই তো অনেক 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 বড় ব্যাপার, অংশগ্রহণ করা, সুযোগ পাওয়া ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে সব রকম থাকছে, অর্থাৎ কিনা প্রিন্ট, অডিও, ভিজুয়াল সমস্ত রকম বিজ্ঞাপনগুলো যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে তখন আপনি দেশের প্রতিনিধি, খুব স্বাভাবিকভাবে আপনি দেশের তাই এই যে যখন ওই প্রতিনিধিত্ব যখন করছেন, সেখানে যখন যাচ্ছেন, দেশীয় কালচার, দেশীয় ভাবনা, সংস্কৃতি সেটাই যেত নাকি না পশ্চিমী ধারা বা অন্যান্য ধারার যে প্রভাব ছিল সেই প্রভাবের সাথে মিশ্রিত করে যে ছবি তৈরি করেছেন সেগুলো নিয়ে যেতেন? না, এটা যেমন খানিকটা বলতে পারেন যে মানে মানে সেম টাইপের মাইন্ডসেটের লোকেদের একটা মিলন ক্ষেত্র। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে যেমন আমি দেখেছিলাম যে চায়না বা কোরিয়া থেকে পুরো একটা অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভ ডিপার্টমেন্টকে সবাইকে ওরা পাঠিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখবার জন্য যে কি জিনিস হচ্ছে। প্রশান্ত মুখোপাধ্যায় এই শিল্পী হিসেবে, তাকে শিল্পী হিসেবেই জানেন, কিন্তু তার একটা অন্য পরিচিতি আছে। তিনি গল্পকার, তিনি কবি, তিনি সেই পেশারেও তার কাজ করছেন। সেটা নিয়ে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে আসছি এবং এই অনুষ্ঠানের একেবারে শেষে, অর্থাৎ না আমার কথা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রশান্তবাবু সম্পর্কে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন, যারা একটা অন্য রহস্য আমরা রাখছি। প্রশান্তদা, খুব প্রশান্তভাবেই তো থাকতে হবে, তার কারণ শিল্পীরা সবসময় মানুষকেই প্রশান্তি দেন। তাই নাম যার প্রশান্ত, অতএব তিনি তার শিল্পের মাধ্যমে প্রশান্তি দেবেন, এটা তো বলাই হবে। খুব ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। 1391-তে চিত্রকাহিনী শুরু করলেন প্রশান্ত মুখোপাধ্যায়। সন্দেশ সম্পাদিকা নলিনী দাস সন্দেশীদের কাছে পরিচিত তার 4 মেয়ে গোয়েন্দা নিয়ে গোয়েন্দা গন্ডালুর জন্য। তিনি সন্দেশীদের জন্য এবার সৃষ্টি করলেন এক নতুন চরিত্র। শুরু হলো ধারাবাহিক টোটোর অ্যাডভেঞ্চার। তরুণ টোটো, বিজ্ঞানী অধ্যাপক চারুচন্দ্র চাকলাদার এবং শিম্পু নামে শিম্পাঞ্জির গল্প। শিম্পু রীতিমতো সভ্য মানুষ, থুরি জানোয়ার, যে কিনা শার্ট প্যান্ট পরে এবং মাঝে মাঝে উল্টো করে ধরে সন্দেশ পড়ে। টোটোর মোট 3টি অ্যাডভেঞ্চার প্রকাশিত হয়েছিল, 2টি আফ্রিকার পটভূমিতে, একটা লাদাখের পটভূমিতে। টোটোর অ্যাডভেঞ্চারের অপূর্ব ছবি এঁকেছেন প্রশান্ত। সন্দেশের সম্পাদকের দপ্তরে খোঁজ নিয়ে জানা গেল এই চিত্রকাহিনীতেও রয়েছে সত্যজিৎ রায়ের হাতের অদৃশ্য ছোঁয়া। কিন্তু টোটোর অ্যাডভেঞ্চার নয়, কমিক্স শিল্পী হিসেবে প্রশান্ত অনেক বেশি বাহবা পাবেন তার অন্য চিত্রকাহিনীগুলির জন্য। প্রশান্ত লেখা এবং আঁকায় মৎস্যকন্যা ও রাজকুমার এই রূপকথার আমেজ যেমন রয়েছে, তেমনি ছবিও অসাধারণ। সব মিলিয়ে একটি সার্থক চিত্রকাহিনী। চিত্রকাহিনীর মান হিসেবে রাত বিরাতের থেকে খুব একটা পিছিয়ে থাকবে না মৎস্যকন্যা। প্রশান্ত আরও একটি দুর্দান্ত চরিত্র সৃষ্টি করেছিলেন সন্দেশের পাতায়। বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর রায়ের নাতি জোজো। ডক্টর রায় ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা ফোন বানিয়েছেন। উনি এই ব্যাপারে সফল না হলেও তার নাতি জোজো এই ফোনে বহু দূরের এক গ্রহে এক বন্ধু পাঠিয়েছে। ডক্টর রায় অবশ্য সেটা জানেন না। জোজোর সেই ভিনগ্রহী বন্ধুর নাম ফিম। ফিমও জোজোর মতো স্কুলে পড়ে। এই জোজো আর ফিমের 4টি অ্যাডভেঞ্চার এঁকেছেন প্রশান্ত। জোজো আর ফিমের
ডাকাত ধরা, ফিমের বাড়িতে দুর্গাপুজো, ফিম আর জন সাহেব, ফিম আর জোজোর বেড়ানো। 4টি গল্পেই রয়েছে রহস্য, মজা এবং সন্দেশী গল্পের নিজস্বতা। একটা ছোট ছেলের কল্পনার জগতের দুর্দান্ত ছবি ফুটে উঠেছে ফিমের কমিক্সে। রাক্ষসকে হারিয়ে দেবার ঘটনাও যেমন রয়েছে, তেমনই রয়েছে ভূতের ভয়ে শিউরে ওঠা। আরও 2টি দারুণ মজার কমিক্স করেছেন প্রশান্ত, বিভু বাবু আর মার্টিন ও এলভাস রে ও অকুলাস এট্রা।